শিকদার বাড়িতে আজ ভারী গোলমাল পেকেছে। নাজেম চাচা, মিনহাস মামা, রুদ্র, নুহমান, কেরামত, তৌসিরের মেজো চাচার দুই ছেলে, বড়জন ধ্রুব আর ছোটজন কাব্য, সাথে তৌসিরের ফুফাতো তিন ভাই এহেলান, ইসদান, জায়রান। সবাই করিডোরে হাঁটাহাঁটি করছে, সাথে পরামর্শ করছে একটা বিষয় নিয়ে। রুদ্রকে সবাই জোরাজুরি করছে হাতে একটা ছোট প্লাস্টিকের মাইক ধরিয়ে তৌসিরের রুমের সামনে যেতে, কিন্তু রুদ্র যাচ্ছে না। উল্টো সে মিনহাজ মামাকে বলছে, মামা তুমি যাও না। মিনহাজ মামা এটা শুনে ঝাড়ি দিয়ে বলেন, আরে ধুর, আমি কেমনে যাবো? আমি মামা না, তুই দেবর আসোস। নাজেম চাচাও রুদ্রর কাজ চেপে ধরে বলেন, যা বেটা ব্যাং, গিয়া যা, যা কইবার ক। এই বলে রুদ্রকে ধরে বেঁধে নিয়ে সবাই তৌসিরের রুমের সামনে দাঁড়ায়। বেলা এখন সকাল 7টা বাজে। নাজা নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তৌসির তো আর রেগুলার নামাজি না যে নামাজ পড়বে। ইচ্ছে হলে পরে যেদিন মন চায়, তাই আগের মতোই ঘুমাচ্ছে। প্রতিদিন তৌসির 6টার দিকে উঠে গেলেও আজ তার ঘুম ভাঙেনি। নাজেম চাচা সবাইকে বলেছেন কাল রাতের আয়োজনের কথা। সবাই মনে করেছে এই জন্যই হয়তো দেরি হচ্ছে তৌসিরের, তাই সুযোগে একটু মজা নেওয়া যাক। রুদ্রর হাতের মাইকটা নাজেম চাচা ওর হাতে চেপে ধরে মুখের সামনে ধরে বলেন, ক। রুদ্রর হাসি পাচ্ছে, কি করে যে বলবে সে। ছি ছি, কি লজ্জার কথা। রুদ্র মাইকটা মুখের সামনে ধরে হাসতে হাসতে উচ্চারণ করে, নাজা ভাবি, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ভাবি, দয়া করে নিজের আঁচলের নিচ থেকে তৌসির ভাইকে বের করে আমাদের কাছে একটু দিয়ে দিন। ওনাকে আমাদের প্রয়োজন, মাত্র 5 মিনিটের জন্য দিন। ওর কথায় সবাই হাসতে হাসতে শেষ। রুদ্র নিজেরও ভিতর ফেটে যাচ্ছে হাসিতে। মাইকের আওয়াজ নাজার কানে যেতেই এক লাফ দিয়ে তৌসিরের বুক থেকে উঠে বসে। চারপাশে আবুলের মতো তাকায়, স্বপ্ন টপ্ন নাকি। না, স্বপ্ন না, বাস্তব। মাইকের আওয়াজে কান ফেটে যাচ্ছে। ও তাড়াতাড়ি তৌসিরকে ডাক দিয়ে বলে, উঠুন। নাজার ডাকার মাইকের আওয়াজে তৌসিরের ঘুম ভেঙে যায়। থতমত খেয়ে উঠে বসে নাজার দিকে তাকিয়ে বলে, কে মাইক লাগাইছে? এটা বলতে না বলতেই তাড়াতাড়ি কানে আসে রুদ্রর টিটকারি মারা গলার সুর, যেখানে সে বলছে, ভাবি, আমাদের ভাইকে 5টা মিনিটের জন্য হইলেও আমাদের কাছে দিন, দয়া করেন একটু। ভাইরে কতদিন হয় দেখি না। তৌসির এটা শুনে হতবাক হয়ে চারপাশে তাকায় আর বলে, কি লেবেলের মাদারচুদ গাড়িয়াগুলা। এই বলে লুঙ্গির গিট ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে নাজাকে বলে, তুমি পাটিটা তুইলা যাও, বাথরুমে গিয়া মুখ ধুইয়া হোক, তাড়াতাড়ি যাও। এই বলে বিছানার দিকে গিয়ে বিছানার চাদরটা একটানে তুলে নাজার দিকে ছুঁড়ে দিয়ে বলে, বাথরুমে যাইবার সময় একটু দয়া কইরা এইটা নিয়া যাইও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। চুপচাপ পাটিটা গুছিয়ে রেখে চাদর নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এখন সিচুয়েশন খারাপ, নয়তো আদেশ দেওয়া বের করে নিত। নাজা ওয়াশরুমে যায় আর তৌসির গিয়ে দরজা খোলে। রুদ্র উড়াইয়া দিতেছে সব, মাইক ফাটিয়ে দিতেছে। তৌসির ভাইকে দিন, ভাবি দিন, ভাবি। বলতে বলতেই তৌসির দরজা খুলে ওদের দিকে এক পলক তাকায়। ওকে দেখে হৈ হুল্লোড়ে মেতে ওঠে সবাই। তৌসির বিরক্ত সুরে রুদ্রকে বলে, এই খবিশের খবিশ, কি সাউয়া বক্তাছোস। তৌসিরকে বের হতে দেখে সবাই এক প্রকার হামলে ওর দিকে এগিয়ে এসে রুমে উকি দেয়। রুদ্র তৌসিরের সামনে এসে কুটিল হাসি দিয়ে বলে, কি ভাই, চাচা হইয়া যামু নাকি? তৌসির প্রতি উত্তরে বলে, হ্যাঁ, হইয়া যাবি। কাল চাচা হবি আর পরশু শ্বশুর হইয়া যাবি, হালায় ইতর। রুদ্র তৌসিরের কথায় হাসে।
নুহমান রুমে উকি মারতে মারতে বলে, ভাই, বিছানার চাদর কই? ইসদান ওর পেটে ঘুষি মেরে বলে, আরে ধুর, ভাই ধুইতে দিছে। তৌসির লুঙ্গির কোনা হাতে নিতে নিতে বলে, এই, তোরা এইখান থেকে যাবি নাকি আমি বিবি জানরে কইতাম? নাজেম চাচা ওর হুমকি শুনে ছ্যাদ করে বলেন, এই বেটা, এত লাফাইস না, সব অবদান আমার। তৌসির এবার নাজেম চাচার দিকে রাগী চোখে তাকিয়ে চঞ্চল রাগ নিয়ে বলে, হালা বদমাইশের ঘরে বদমাইশ, সাউয়ার নাতি, তোরই অবদানের লাইগা তোর পাশায় আমি 10টা নোবেল শাটার ব্যবস্থা করতাছি, হারা। ধ্রুব এই ফাঁকে বলে ওঠে, বড় ভাই, তাড়াতাড়ি সালামি বের করেন, আপনার বাসর ঘর আমি সাজাইয়া দিছি। তৌসির ওর কথায় বলে, তুইও বিয়া কইরা নে, তোর ঘর আমি সাজাইয়া দিমু, ব্যাস, হিসেব বরাবর। কাব্য উচ্ছ্বাসময় হাসি দিয়ে বলে, গাজা বেজ্জতি। এলহান, ইসদান, জায়রান 3 ভাই একসাথে হাত নেড়ে নেচে উঠে বলে, ভাবি তো বস, আমরা ভাবির কাছ থেকে টাকা নিমু, তুমি দিবা না জানি। মিনহাস মামা দুঃখের সহিত বলেন, তোরা তো পাইয়া যাবি, কিন্তু আমি কোন মুখে কমু, আমি তো মামা শ্বশুর। ওরা সবাই মিলে তৌসিরের সাথে মজা করতে থাকে। তৌসিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে ব্যস্ত। এমন সময় নাজা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। নাজাকে আসতে দেখেই রুদ্র, কাব্য, ধ্রুব, এলহান, ইসদান, জায়রান সবাই রুমের ভেতর আসতে চায় সালামি নিতে, কিন্তু তৌসির ওদের হাত দিয়ে আটকিয়ে বাধা দিয়ে বলে, এই বাইনচুদ্রা, আমার বউয়ের কাছে টাকা নাই, ও টাকা কই পাইবে? রুদ্র নাজাকে আওয়াজ দিয়ে বলে, ভাবি, আমাদের সালামি দিন। নাজা এটা শুনে 2 কদম এগিয়ে এসে ওদের এক এক করে তাকায়। বুঝতে পারে এরা কেন এসেছে, মজা নিতে এসেছে। নাজা বুঝতে পেরেও ভ্রু কুঁচকে বলে, সালামি? কাব্য সাথে সাথে বলে, হ্যাঁ ভাবি, ভাইয়ের বিয়ে উপলক্ষে কোনো সালামি পাই নাই, আপনি দেন, ভাই দিতাছে না। নাজা এটা শুনে কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে ওয়ার্ড্রোবের দিকে যায়। এই দেখে তো তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা, ও সত্যি সত্যি দিয়ে দেবে নাকি। তৌসির নাজাকে আওয়াজ দিয়ে বলে, বিয়া করছি আমি, সালামি অগো কেন দিবা? নাজা, 1 টাকাও বের কইরো না। নাজা ওর কথায় কি আর পাত্তা দেয়, ওর কথার তোয়াক্কা না করে নিজের কাছে থাকা কিছু টাকা থেকে 1800 টাকা হাতের মুঠোয় নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। নাজাকে টাকা নিয়ে আসতে দেখে তৌসির মেলে রাখা হাত ছেড়ে ওকে রাগী গলায় বলে, 1 টাকাও দিবা না কইলাম। নাজা তৌসিরের কথা শুনেও না শোনার ভান করে হাত বাড়িয়ে রুদ্রের হাতে টাকাগুলো দিয়ে মুচকি হেসে বলে, নিন ভাই, ভালো মন্দ কিছু খেয়ে নিয়েন, আমিই দিলাম, কারণ আপনাদের ভাইয়ের থেকে তো এই জন্মে সালামি পাবেন না। তৌসির নাজার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয় আর ভাবে, এই মাইয়া তো আমারে 2 দিনেই ফকির বানাইয়া দিবে। নাজার রুদ্রের হাতে টাকা দিয়ে নাজিম চাচার দিকে চোরা চোখে তাকায়। ওর তাকানো দেখে নাজিম চাচা ভেলকি মারা হাসি দিয়ে বলেন, কেমন আছো বৌমা? নাজাও টিটকারি মারা হাসি নিয়ে বলে, ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে তো দিলেন না ছোট চাচা শ্বশুর মশাই। নাজিম চাচা এতে বড্ড লজ্জায় পড়ে যান। নাজা যে কি বুঝলো তা উনি বুঝতে পেরে শরমে সবাইকে বলেন, এই চল চল সবাই, এনথাইক্কা চল, আয়, এখন সালামিও পেয়ে গেছিস। নাজার দাঁড়ায় না, চুপচাপ সরে আসে। তৌসিরও নাজার পিছে পিছে পা ফেলে। ওরা সবাই সালামি পেয়ে হইহট্টগোল করতে করতে চলে যায়। নাজা এসে বারান্দার দরজার সামনে দাঁড়ায়। তৌসিরও তড়িৎ গতিতে পা ফেলে নাজার পাশে এসে দাঁড়ায়। এই মেয়েকে একটা শিক্ষা দেওয়া উচিত, নয়তো 3 পথের মোড়ে থালা নিয়ে বসাইতে সময় নেবে না। ও নাজাকে তিক্ত সুরে বলে, এই সিনাল, তোর বেশি টাকা হইয়া গেছে,
যে এত টাকা দিয়া দিলি? নাজা আকাশপানে তাকিয়ে স্থির গলায় বলে, আমার টাকা, আমার দেবরদের আমি দিয়েছি, তাতে আপনার কি? দেবর কথাটা শুনে তৌসির ঠোঁট বাঁকায়। মনে মনে ভাবে, মাইয়া তো দেখি বহুত বেত্তমিস, এমনে কয় জামাই মানে না, আর অমনে এত টাকা ফালাই দিল দেবর মারাইয়া। ও খোদা, ইয়া কিয়া হে, ইয়ে কনসি ঘাটিয়া লজিক হে? তৌসির নাজার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, সিনালের সিনাল, আমারে কস আমি জামাই মানি না, আর এখন দেবর মারাস? বুঝছি, তোর সাউয়ায় বাড়ি লাগাইতে হইব, নাইলে তুই সোজা হবি না। নাজা তৌসিরের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে, মুখ সামলান বলতেছি। তৌসির তীর্যক কটাক্ষ করে বলে, আগে নিজে ঠিক হ, বিলাসিতা ছাড়, আর টাকা পয়সারে হাতের ময়লা না ভাইবা বক্ষে বাইন্ধা রাখ। নাজা এটা শুনে তাচ্ছিল্যের সহিত বলে, আপনার মতো খাইস্টা আমি না, যে 2 টাকা নিয়েও কিপটামি করব। তৌসির ওর কথায় ভ্রু নাচিয়ে তাগিদ দেওয়া গলায় বলে, এই বেডি, মুখ সামলা, সিনাল, লোক আমি মন্দ হইলেও তোরই জামাই, জামাইরে সম্মান দিয়া কথা ক। নাজা ওর কথায় ঠোঁট আগলিয়ে খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমিও তো আপনার বউ, আপনি অসভ্য ভাষায় গালি দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? তৌসির নাজার কথায় ভ্রু নাচিয়ে আর চোখে নাজার দিকে তাকিয়ে ভাবে, গাদ্দারনি কোথাকার, জামাই মানুষ না কস আর আবার বউও কস। তৌসির আনমনে বলে, তোমারে তোমার অভ্যেসেই কই, এমনি এমনি কই না। নাজা তৌসিরের কথা শুনে বিছানার দিকে যেতে যেতে বলে, আমিও আপনার অভ্যেসই আপনাকে দেখতে পারি না। তৌসির ওর পিছনে পিছনে গিয়ে বলে, দেখতে পারবি কেমনে? খাঁটি জিনিস তো আর তোর চোখে লাগতো না। নাজা ওয়ার্ড্রোব থেকে বিছানার জন্য চাদর নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে বলে, এত কথা বলবেন না তো, নিন, বিছানার চাদর বিছাতে আমায় সাহায্য করুন। তৌসির নাজার কথায় বিছানার দিকে এক পলক তাকায়, তারপর নাজার মুখের দিকে তাকায়। মস্তিষ্ক বলতে চায়, আমি কেন বিছামো, তুই বউ, তুই কাম কর, কিন্তু মনে বলে, এটা বললে পরে জুতা না মারে, তাই ইজ্জত নিয়া কাম কইরা নাও। মনের কথায় সায় দিয়ে তৌসির বিছানার দিকে এগিয়ে গিয়ে নাজাকে বলে, তুমি বালিশের কভারগুলো বদলে নাও, আমি বিছাইয়া দিতাছি। নাজা তৌসিরের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ওর এমন সাধুরূপ দেখে মনে মনে আফসোস করে বলে, ইসরে, আমার ডাকাইতনি, এমনে যদি সব সময় আমার কথা শুনতি, তাইলে কতই না সুখী হইতাম আমি। এসব মনে মনে আওড়াতে আওড়াতে তৌসির বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নেয়। পুরুষ হলেও ঘরের কাজকর্ম টুকটাক যাই পারে একদম পারফেক্টভাবেই পারে। নাজা বালিশের কভারগুলো লাগিয়ে আগেরগুলো খুলে নেয়। ও বালিশগুলো যখন বিছানার উপর রাখতে যাবে, তখনই দেখে তৌসির যে নিজের জুতো রেখে বিছানায় উঠেছে, তাতে একটা তেলাপোকা। যদিও তেলাপোকা, টিকটিকি এগুলোতে মোটেও ভয় পায় না নাজা, কিন্তু হঠাৎ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে দূরে সরে যেতে যেতে মুখ ফসকে বেরিয়ে যায়, তৌসির। নাজার মুখে হঠাৎ নিজের নাম শুনে থমকে যায় তৌসির। তড়িৎ গতিতে ঘাড় ফিরিয়ে নাজার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইছে? নাজা নিজের কাজেই লজ্জায় পড়ে যায়। ছি ছি, তেলাপোকা দেখে এমন ছাপড়ির মতো নাটক করা ওর সাথে অন্তত যায় না। নাজা আমতা আমতা করে বলে, না, কিছু না, ওই একটু ভয় আর কি। তেলাপোকা। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, কি মারাত্মক কথা, তেলাপোকা দেখা নাকি ভয় পায় বিষাক্ত বিচ্ছু। বিচ্ছু কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নাজার চিত্ত। নাজা কর্ধভরা নজরে তৌসিরের দিকে তাকায়। অতিরিক্ত বলে ফেলতেছে লোকটা। যদিও পণ করেছিল ওর কোনো কথাই কানে নেবে না, কিন্তু এখন মনে হচ্ছে
পণ ভঙ্গ করতে হবে। ওর এই কর্ধ চাহনি তৌসির গায়ে না মেখে উল্টো বলে, তুমি আমনে তাকাইও না, তোমারে বলি নাই, তুমি তো ইচ্ছাধারী নাগিন। তৌসিরের কথায় নাজা ধমকে বলে, ইবলিশও আপনার থেকে ভালো আছে, তাইলে যা, ইবলিশের লাং বানাইয়ানে, আমার থাইকা যখন ও ভালা। নাজা তৌসিরের এমন কথায় আক্রোশে ফেটে পড়ে। বালিশগুলো বিছানায় ছুঁড়ে ফেলে বলে, ছি ছি, কতটা নিকৃষ্ট আপনার মুখের বাণী। এটা নিকৃষ্ট না, এটা আমার স্টাইল, বুঝলা রুদ্রকেশী? রুদ্রকেশী, সেটা আবার কি? নাজা এটা ভেবে নাক মুখ কুঁচকে আনমনেই বলে, রুদ্রকেশী। তৌসির ওর ছোড়া বালিশগুলো ঠিক করে রাখে, অতপর বিছানা থেকে নামতে নামতে বলে, খবিশের মতো রাগ তোমার, আর অলোকবতীর মতো তুমি কেশোয়ালি। ডাকাইতের মাইয়া, তাই নাম দিলাম তোমার রুদ্রকেশী। এই বলে নাজার সামনে সোজা হয়ে দাঁড়ায়। নাজা নাক মুখ ছিটকে বলে, কত রং আর কত ঢং দেখব। নাজার কথার বিপরীতে তৌসির এবার আর কোনো উত্তর খুঁজে পায় না, আবিষ্ট চোখে ওর পানে চেয়ে থাকে। কিছু মুহূর্ত পর নিজের হাত বাড়িয়ে নাজার কোমর পেঁচিয়ে ধরতে ধরতে রঙ্গিলা স্বরে উচ্চারণ করে, এমনে আও তো কৈতরি, চুমু টুমো একটা খাই, বিয়াইত তার ফিলিংস আনি। এই বলে তৌসির নাজার কোমর জড়িয়ে টেনে আনে একদম নিজের কাছে। হঠাৎ ওর এমন টানে নাজার নিঃশ্বাস থমকে যায়। বিস্ময়ে বড় বড় চোখে তাকায় তৌসিরের দিকে, কিন্তু তৌসিরের চোখে ভরা তীব্র তৃষ্ণা। তৌসির ওর চাহনি উপেক্ষা করে আলতো হাতে নাজার থুতুনি চেপে ধরে, চোখে চোখ রাখে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে নাজার গালে নিজের ঠোঁট মুখ ছুঁয়ে স্নিগ্ধ পরশে প্রগাঢ় চুমু খায়। বারবার নিজের ঠোঁট নাক ছোঁয়ায় নাজার গালে আর আদুরে গলায় বলে ওঠে, তোমারে যে মায়া লাগে গো আমার কৈতরি। শব্দগুলো ফিসফিসের মতো মোলায়েম হলেও তাতে মিশে থাকে এক অনির্বচনীয় টান। এই শব্দগুলোর মধ্যেই প্রকাশ পাচ্ছে যে তৌসির শিকদার তালুকদারের মাইয়ার প্রেমে মজে যাচ্ছে। তৌসির এই বলে নাজার অন্য গালে মুখ রাখে, ঠোঁট ঘেঁষে ধরে ওর নরম গালে, উষ্ণ শ্বাস ছড়িয়ে দেয় নাজার চাঁদ মুখে, সাথে ফিসফিস করে বলে, এই বেডি, তুই এত সুন্দর কেন, এত মায়া লাগে কেন তোরে? অতপর তৌসির নিজে ঠোঁট ছুঁয়ে দেয় নাজার কপালে, চোখের কোণায়, গালে। নাজার শরীর কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ওর নিঃশ্বাসের ভেতর মিশে যায় তৌসিরের গরম নিঃশ্বাস। তৌসিরের দাড়ির খসখসে ছোঁয়ায় নাজার দম বেরিয়ে আসছে, চোখ বুজে নেয় ও। কিছু মুহূর্ত তৌসিরকে সময় দেয় সরে যাওয়ার জন্য, কিন্তু তৌসির তো সরে না। নাজা বিরক্তিতে তৌসিরের কাঁধে ধাক্কা দিতে দিতে তিতকুটে স্বরে বলে, তৌসির, ছাড়ুন, ভারী বিরক্ত লাগে আপনার এই কর্মকাণ্ড। তৌসির নাজার কথায় নিজের মুখ সরিয়ে নিয়ে ভ্রুবদ্ধ দৃষ্টিতে ওর পানে চেয়ে বলে, কেন, আমার ছোঁয়া পছন্দ হয় না? তৌসিরের প্রশ্নে নাজা চুপ করে থাকে, কি উত্তর দেবে? তৌসির যে ওর কোমর পেঁচিয়ে ধরে আছে, এতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে কষ্টে, মনে রক্তক্ষরণ হচ্ছে বেদনায়। কি করে বলবে আমার আপনাকে পছন্দ না, আপনার ছোঁয়া পছন্দ না, আমি অন্য কাউকে পছন্দ করি? তৌসির খারাপ হোক আর ভালো, সবশেষে চিরসত্য তো তৌসিরই ওর বর্তমান আর তৌসিরই ওর সব। এগুলো তো স্বাভাবিক একজন স্বামীর চাওয়ার মধ্যেই পড়ে। তৌসির তো আর যেচে ওকে বিয়ে করেনি বা কোনো প্রকার জোরও করেনি। ওর পরিবারের মতে, ওর নিজের মতেই বিয়েটা হয়েছে। তথাপি কেন এত সংকোচ, কেন এত ঘেন্না, কেন এত আপত্তি? কি হবে এসব করে? এসব করলেই কি না পাওয়া মানুষটা তার হয়ে ফিরে আসবে? নাজা মস্তিষ্কে তৌসিরকে মেনে নিলেও অন্তরটা বারবারই প্রত্যাখ্যান করছে। নাজা অতিশয় দ্বিধায় ভুগতে ভুগতে চোখ তুলে তৌসিরের দিকে নিরন্তর চাহনি নিয়ে যায়। নাজার এই চাহনি দেখে তৌসির মৃদু হাসে।
তারপর হাত বাড়িয়ে নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ সুরে বলে, যাকে পছন্দ করো আমার লগে বিয়া না হইলে তার লগে হইতো। তৌসিরের এই প্রশ্নে নাজার অন্তর কেঁপে ওঠে, বিস্ময়বিদ্ধ হয়ে যায়। তৌসির কিভাবে জানল ওর মনের কথা? নাজা মেলানো সুরে বলে, সে আমার কখনোই হতো না। আপনার সাথে বিয়ে না হলে ইকরাম ভাইয়ের সাথে হয়ে যেত হয়তো। তৌসির এটা শুনে অনাগ্রহী স্বরে বলে, তাইলে পাইবানা যাইনাও মায়া বুনছো কেন? তৌসিরের করা প্রশ্নে অন্তরীপের ক্রন্দনে কাতর হয়ে ওঠে নাজা, সাথে বেশ চমকায়। স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা শুনেও কি নীরব এই লোকটা? তৌসিরের স্বভাবের সাথে এই নীরবতা বড্ড বেমানান। নাজা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের চোখের ন্যায় অবিচল দৃষ্টিতে চেয়ে বলে, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই। কিছু ভালোবাসা বিচ্ছেদেই সুন্দর। নাজার কথায় ঠোঁট আগলিয়ে স্বল্প মাত্রায় হাসে তৌসির। বাহ, মেয়েটা বয়সে ছোট হলেও বুঝতো আকাশ পরিমাণ বিরাজ করছে তার মস্তিষ্কে। তৌসির আলতো সুরে বলে, একখানা খাঁটি কথা জানো তালুকদারের মাইয়া। নাজা মাথা দুই দিকে নাবোধক নাড়িয়ে ওর দিকে নিবিষ্ট চাহনিতে চেয়ে বলে, না। তৌসির না শুনে এবার মৃদুস্বরে শোধায়, নজর আর নসিব দুয়ের লড়াই চিরন্তন, যা আটকায় নজরে তা রয় না নসিবে। তৌসিরের কথাটা নাজার অন্তরে লাগে। ওর কথায় সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে বলে, আর এটাই নিয়তির নিষ্ঠুর রসিকতা। তৌসির এবার সুযোগ পেয়ে নিজের মনের কথাটা বলে, আমি লোকমন্দ হইলেও সংসার করার যোগ্য আছি, করবাই মন্দ লোকের ঘর। এই কথাটা বিয়ের দিন বলা উচিত ছিল, কিন্তু তা বলা হয়নি। আজ মনে এলো তাই বলে দিল। তৌসিরের কথায় নাজা নিরুত্তর হয়ে রয়। কি উত্তরই বা দেবে? নিজের মতো করে কিছু বলার ভাষাও নেই। সব হারিয়ে ফেলেছে, পরিস্থিতি সব গুলিয়ে দিয়েছে। নাজাকে চুপ থাকতে দেখে তৌসির মৃদু হেসে আবারও বলে, আমি তোমারে এই জীবনে কিছু দিতে পারমো কিনা জানি না, কিন্তু একটা জিনিস দিতে পারমো, তা হইল তোমার প্রতি আমার ফিডেলিটি। ফিডেলিটি শব্দটা শুনে নাজা চমকায়। এই লোক তো ইংলিশও জানে। চমকিত হয়ে যায় তৌসিরের মুখ পানে। তৌসির ওর চাহনি দেখে রঙের সুরে জবানে ফোটায়, গাওয়ালি ভাষায় কথা কই বইলা অশিক্ষিত ভাইবোনালো ডাকাইতনি। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমি। নাজা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কথাটা শুনে গাছাড়া ভাব নিয়ে ভ্রু নাচিয়ে আলতো মাথা নাড়ায়। বাহ, ভালো তো। তা কোন ক্লাস অবধি টিকেছিলেন? 10 পর্যন্ত পড়ছিলাম, তারপর আর পড়েননি। ইন্টারে উঠা ভাবছিলাম লন্ডন বা আমেরিকায় জামুগা। সিলেটি মাইনষের তো একটাই গন্তব্য, তা হইল লন্ডন বা ইউরোপ। কিন্তু বাপ চাচা জাউরামিতে লাগাই দিছিল, আর আমিও জাউরা হইয়া গেছি। জাউরা কথাটা শুনে নাজা তিক্ত সুরে বলে, আপনি জাউরা না, আপনি ইবলিশ। আর এগুলো বাদ দিন, এখনও সময় আছে, ভালো কিছু করুন। কথাটা শুনে তৌসির আলস্য ভরে মাথা নাড়ল। উদাসীন ভঙ্গিতে হেসে বলল, কি ভালা কাম করতাম? ওর প্রশ্নে নাজা ধারণ করে, এমন কিছু করুন বা এমন একজন আদর্শ মানুষে পরিণত হন, যাতে আপনার মৃত্যুর পরও আপনাকে মানুষ স্মরণে রাখে। ওর এই উপদেশ শুনেই তৌসির আলতো কাঁধ ঝাঁকালো। মনে হলো বাতাসের ফুৎকারে উড়ে যাওয়া ধূলিকণা মাত্র, যার গুরুত্ব ওর কাছে তিল পরিমাণও নয়। কথাটা ওর কানে পৌঁছালো বটে, কিন্তু তৌসির কোনো তোয়াক্কা না করে উল্টো খোলা গলায় বলে ওঠে, তাহলে মরার আগে কারো কাছ থেকে 2-3 লাখ টাকা ধার নিয়া নিমনে, তাইলে মরে গেলেও আমায় সারা জীবন মনে রাখব। নাজাই উত্তর শুনে বুঝে যায় এই বজ্জাত মানবের সাথে ভালো কথা যায় না, একেবারেই যায় না। রাগী গলায় বলে, গরু তো গরুই থাকবেন, মানুষ হবেন না। এই বলে যেতে থাকে,
কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওকে টেনে ধরে একদম নিজের নিকটে নিয়ে আসে। নাজা কর্ধি সুরে বলে, ধুর, ভালো লাগছে না, এসব ছাড়ুন তো। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর খোপার মাঝে হাত ডুবিয়ে দিয়ে নাজার গালে আবার ঠোঁট ঠেসে ধরে ফিসফিসিয়ে বলে, মাইরা নিতাসি না তোরে বেডি, একটু চুমাই দিমু, বেশি ফ্যাত ফ্যাত করিস না। বিকেলবেলা তৌসির, রুদ্র আর নাজিম চাচা বাজারে যাচ্ছেন। আগামীকাল তালুকদাররা আসবেন শিকদার বাড়িতে, সে উপলক্ষেই বাজার করতে যাওয়া। তালুকদাররা সাফাকে নিয়ে আসবেন। সাফাকে কিছুদিন রেখে যাবেন বেড়ানোর জন্য বাপের বাড়ি। যাওয়ার সময় হয়তো নাজাকে নিয়ে যেতে পারেন। তৌসিরের তো বিরক্তই লাগছে, কেন ওরা আসবে, এসে এত টাকা খরচ, এত আয়োজন, কত পয়সা নষ্ট। যদিও এসবের এক পয়সাও তৌসিরের যাবে না, তারপরও পয়সা তো যাবেই। পয়সার প্রতি বড্ড মায়া ওর, তাই একানাও খরচ করতে বুকে ব্যথা লাগে। তৌসির হাঁটতে হাঁটতে নাজিম চাচাকে বলে, ও ছোট চাচা। নাজিম চাচা কিছুটা আগে এগিয়ে গিয়েছেন। ওর ডাক শুনে ঘাড় ঘুরিয়ে ওর মুখ পানে চেয়ে বলেন, খিতারে। তৌসির হেয়ালি করে বলে, ওরা কাল আমার বউরে লইয়া যাইব না কিতা? রুদ্র পাশ থেকে একটু ভেবে উত্তর দেয়, হয়তো নিয়া যাইব। তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, তাইলে একটু বাঁচমু। কুকর্ম মন দিয়া করতে পারি না বইয়ের লাইগা, মাল এনে রাখলেও ফেল্লা দেয়, বহুত বজ্জাত একটা চিজ। নাজিম চাচা বলেন, কথা না শুনলে দিস কানের নিচে দুই একটা লাগাইয়া। তৌসির এটা শুনে নাক মুখ কুচকায়। তোর চরিত্রে দোষ আছে বেটা, তুই কথায় কথায় নারী নির্যাতনের কথা কস, তোরে মামলা খাওয়ানো উচিত। রুদ্র হাসতে হাসতে বলে, ভাই, চাচারে মামলা না দিয়া বিয়া একটা করাইয়া দাও, ভালা হইব। তৌসির রুদ্রের কথায় সায় দেয়, এটাও ঠিক কইসোস, মামলার চেয়ে বইয়ের যন্ত্রণা বড় যন্ত্রণা। নাজিম চাচা কটাক্ষ করে বলেন, আমি এসবে নাই, বইয়ের বদলে এক বোতল মাল হইলেই হয়। তৌসির মালের কথা শুনে নাক মুখ ছিটকে বলে, তোরা যেমনে মাল গিলোস, বাপ হওয়ার ক্ষমতা হারাইয়া ফেলবি রে, শেষ কইরা নিতাসোস নিজের জীবন নিজের হাতে। রুদ্র তৌসিরের কথায় সিরিয়াস হয়ে বলে, না ভাই, আমি ভালো হইয়া গেছি, এখন আর এসব গিলি না। নাজিম চাচা ওর কথায় ওর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলেন, কেন, গতকালই তো দেখলাম খাইতে তোরে। রুদ্র হাবলার মতো হেসে শুধায়, আরে ওই একটু বাংলাদেশ জিতছিল তাই আর কি। তৌসির খেলার কথা শুনে পরিহাসের হাসি দিয়ে বলে, হায়রে বাংলাদেশ, 109 রানে 0 উইকেট আর 118 রানে 6 উইকেট। এই বলে আবার হাসতে থাকে। ওর হাসির তালে নাজিম চাচা বলেন, এটাই বাংলাদেশ ভাতিজা। তালুকদার বাড়ির পিছনের অন্ধকার প্রাঙ্গণে চলছে এক ভয়ঙ্কর মরণ খেলা। খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নমির হাতে। নাজার সেই চতুর উকিল ফুপু, তারই হুকুমে এক এমপি যার নাম জামাল, তাকে হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। দড়ির ফাঁসে ঝুলছে সে উল্টো হয়ে, ঠিক কাছের মোটা কাঠের খুঁটির সাথে। নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন, শিখার লেলিহান স্পর্শ যে কোনো মুহূর্তে তার শরীর ছিঁড়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। উল্টো ঝুলে থাকা জামালের শরীর গলে যাচ্ছে যন্ত্রণায়। এই নৃশংস সাজা বিনোদনের জন্য নয়। জামালকে এভাবে ঝুলিয়ে রাখার পেছনে আছে এক মারাত্মক কারণ। তা হলো, এই জামাল অর্থ, ক্ষমতা, রাজনৈতিক পরিচয়ে বলিয়ান এক হিংস্র শিকারী। আর তার শিকার হয়েছিল মাত্র 18 বছর বয়সী কলেজ পড়ুয়া চিত্রা। একটা পার্টির রাতে নেশা মেশানো পানীয়, সিসিটিভি বন্ধ এবং বন্ধ দরজার আড়ালে ঘটে গিয়েছিল ওর সাথে নৃশংস এক ঘটনা। চিত্রা ধর্ষিত হয়েছিল জামালের হাতে। মেয়েটি ন্যায় বিচারের আশায় জামালের নামে মামলা দায়ের করে,
কিন্তু এই আইনি লড়াইয়ে নামতেই চিত্রার জীবনে নতুন করে শুরু হওয়া সব আলো নিভে যাওয়ার উপক্রম হয়। জামাল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নমিকে নিযুক্ত করে এবং তাকে প্রায় ৩০ লক্ষ টাকা দেয়। কিন্তু নমি নিজের ধূর্ত বুদ্ধি এবং কৌশল খাটিয়ে তিনি জামালের কাছ থেকে আরও ১০ লক্ষ টাকা অতিরিক্ত আদায় করে নিয়েছেন। নমি মামলাটি হাতে নিলেও দ্রুতই জানতে পারেন যে অপরাধের সব অকাট্য প্রমাণ রয়েছে ধর্ষিত মেয়ে চিত্রার কাছেই। এই প্রমাণগুলো এতটাই শক্তিশালী ছিল যে জামালের মুক্তি অসম্ভব, তার সাথে ওনার কেস জেতাও অসম্ভব। প্রমাণগুলো চিত্রার হাতে আছে জানার পর নমি এক অপ্রত্যাশিত এবং মারাত্মক ডিল করার জন্য সরাসরি চিত্রা ও তার বাবা মায়ের কাছে যান। সেই ডিলটি ছিল ইচ্ছাকৃত পরাজয়, অর্থাৎ চিত্রা ও তার পরিবার স্বেচ্ছায় আদালতে মামলায় হেরে যাবেন। এমনভাবে সব প্রমাণ কোর্টে পেশ করবেন যাতে জামালের দোষ প্রমাণ না হয়। এতে নমি একই সঙ্গে জামালের কাছ থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ধরে রাখতে পারবেন এবং কেসও জিতে যাবেন। চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল এটি জামাল ছাড়া পাওয়ার কিছু মাস পর। নমি নিজ দায়িত্বে জামালকে চিত্রা ও তার পরিবারের হাতে তুলে দেবেন, যাতে তারা তাকে এক ভয়াবহ মর্মান্তিক মৃত্যু দিতে পারে, যা প্রচলিত আইনে সম্ভব নয়। সাথে চিত্রাকে আরেকটি পরিকল্পনা দেন, তা হলো সেই অকাট্য প্রমাণগুলো ব্যবহার করে চিত্রা যেন ক্রমাগত জামালকে ব্ল্যাকমেল করে জামালের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। নমি চিত্রার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে দেন এই দেশে আইনের মাধ্যমে জয় হবে না, কখনোই হবে না। জামাল ঠিকই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেত দোষী প্রমাণ হলেও। আর নমির প্ল্যান মতো সব যদি হয় তবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ব্যাস, নমির পরিকল্পনা মতোই সব কিছু চলতে শুরু করে। নমির দেওয়া সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলে চিত্রা। এই কিছু মাসের মধ্যে সে একটা ভিন্ন পরিচয় ধারণ করে জামালের বিরুদ্ধে যত প্রুফ ছিল তা দিয়ে জামালকে ব্ল্যাকমেল করতে থাকে। এইভাবে সে জামালের কাছ থেকে মোট ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আগামীকাল ভোরেই তাদের ফ্লাইট। চিত্রার তার পরিবার পাড়ি দেবে ডেনমার্কে, নতুন পরিচয়, নতুন জীবন নিয়ে। পেছনে ফেলে যাবে সব রক্ত, সব ভয়, সব নিকৃষ্টতা। তাই আজ রাতেই সব শেষ করতে হবে। জামালকে মেরে ফেলতে হবে। নমি নিজে ডেকে পাঠান জামালকে নিজেদের বাড়িতে মেহমান হিসেবে। জামালও আসে, একটু সন্দেহ করে না। ভাবছিল হয়তো নমি আবার নতুন কোনো ডিল করতে চাইছে, কিন্তু ও তো জানতো না নমি পেছনে ছুরি নিয়ে অপেক্ষা করছে। ওর কপালে আজ শুধু মৃত্যু লেখা আছে। আবার চিত্রা জামালকে যেভাবে ব্ল্যাকমেল করেছে, চিত্রার পরিবার নমির সাথে যে গোপনে চুক্তি করেছে, নমি সব রেকর্ড করে রেখেছে ভবিষ্যতের জন্য। যদি কোনোদিন চিত্রা কিংবা ওর পরিবার নমিকে ব্ল্যাকমেল করার সাহস করে, তাহলে যেন প্রমাণ হাতে নিয়ে এক ঝটকায় সব শেষ করে দিতে পারে। নমি মানেই ঠান্ডা মাথার শয়তানি। খেলা সে খেলে আগেই বোর্ডে গুটি বসিয়ে। প্রথমত তিনি ধর্ষকের পক্ষে মামলা জিতলেন, আবার সেই ধর্ষককে শাস্তিও দিলেন। তার কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিলেন। এতেও হয়নি। ওকে এখানে এনে ভয় দেখিয়ে এমপির যত জায়গা জমি, ফ্যাক্টরি সবই অন্য নাম থেকে নিজের আওতায় নিয়ে ব্যাংকের টাকাও নিজের করে নিয়েছেন, যদিও অ্যাকাউন্টে না নিয়ে অন্য একজনের অ্যাকাউন্টে সরিয়েছেন, যা পরে তারই অ্যাকাউন্টে যাবে। সব লুটে নেওয়া শেষে জামালকে ভাবে ঝুলিয়েছেন মারার জন্য। নাজার ৩ নম্বর চাচা আদনান এবং নাজার বাবা মিলে এই সফল খেলায় জড়িত নমির সাথে। চিত্রা ও তার বাবা মাকে এনে দাঁড় করিয়েছেন জামালের সামনে। চিত্রা এক দৃষ্টিতে এই মরণ খেলা দেখছে। ওর বাবা মা অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন, ওনারাও দেখছেন। নমি এগিয়ে এসে চিত্রার হাতে একটা মর্নিং স্টার দিয়ে বলেন, যাও, নিজের জেদ মিটাও।
যেভাবে ইচ্ছে সেভাবে ছেদ দাও। চিত্রা কথাটা শুনে কাঁপতে থাকে, হাত পা কাঁপছে ওর। কিন্তু তারপরও হাতে মর্নিং স্টারটি তুলে নেয়। মর্নিং স্টারটি বেশ ভয়ঙ্কর লম্বা লোহার দণ্ডের মাথায় কাঁটাযুক্ত গোলক সংযুক্ত করে তৈরি করা হয়েছে এটি। পুরোটা ইস্পাত দিয়ে তৈরি। গোলকে রয়েছে তীক্ষ্ণ স্পাইক গাঁথা। চিত্রা মর্নিং স্টারটি হাতে ধরে এগিয়ে যায় জামালের সামনে। চিত্রাকে দেখেই জামাল চিৎকার করে উঠে বলে, দয়া করে এটা দিয়ে মেরো না। সাথে সাথে চিত্রার মনে পড়ে যায় সেদিনও নিজেও বলেছিল এমন, আমাকে দয়া করো, একটু দয়া করো। তবে দয়া তো দূরের কথা, উল্টো পশুর মতো খাবলিয়েছে ওকে জামাল। চিত্রা দাঁত চেপে মর্নিং স্টার দিয়ে সজোরে আঘাত করে জামালের পেটের সাইডে। সাথে সাথে জামাল কলিজা ফাটা চিৎকার করে ওঠে। ওর চিৎকার করা শুনে চিত্রার মনে পড়ে সেদিনও নিজেও এমন চিৎকার করেছিল। ওর চিৎকার শুনে জামাল উল্টো হেসেছিল, আরও বেশি অত্যাচার করেছিল। চিত্রা মর্নিং স্টারটা পেটের সাইড থেকে একটানে বের করে নিয়ে দ্রুত হাতে এলোপাথারি আঘাত করতে থাকে ওর বডিতে। এক একটা আঘাতে ওর শরীরে এক একটা স্পাইক ঢুকে যায় ঠুস ঠুস করে। জামালের জিহ্বা অর্ধেক বেরিয়ে আসে। লোহার ধারালো স্পাইকগুলো জামালের শরীরে রগহাড্ডি অবধি ছিলে বের করে আনে। চিত্রা যখন সজোরে আঘাত করে তখন মর্নিং স্টারের মাথার স্পাইকগুলো টপটপিয়ে ঢুকে যায় ওর শরীরে মাংসের নিচে। আর যখন চিত্রা দাঁত চেপে টেনে মর্নিং স্টারটি বের করে আনে তখন শরীরে রগসহ মাংস হাড্ডি অবধি বেরিয়ে আসে মর্নিং স্টারের মাথায় লেগে রক্ত চিরে পড়তে থাকে। রক্ত গলগলিয়ে নিচে থাকা আগুনে ঝরে পড়ে আগুন নিভে গেছে। জামাল একেবারে যখন নিথর তখন নমি চিত্রার হাতে একটা গ্লেভ তুলে দেন। চিত্রা এটা হাতে নিয়ে এক ঝলক নমির দিকে তাকায়। তারপর পৈশাচিক হাসি দিয়ে সেই গ্লেভ দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত কর্ধ উজাড় করে জামালের গলায় চালিয়ে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত নিচে পড়ে মিটমিটে জ্বলা আগুন নিভে যায়। জামালের অর্ধজিহ্বা বের করা কাটা গলাটা পাশে উড়ে গিয়ে পড়ে। চিত্রা ধপাস করে মাটিতে বসে পড়ে, জোরে জোরে শ্বাস টেনে নিতে থাকে। নমি ওর পাশে এসে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কোর্টে শাস্তি পেলে ও বেল পেয়েই যেত। আমি এটা করেছি শান্তির জন্য। যাও, এবার তুমি শান্তিতে বাঁচো, আর আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না। চিত্রা নমির কথায় তার দিকে তাকায়। কিছু সময় স্তব্ধ চোখে তাকিয়ে রয় কত মায়াবী একজন নারী। কি সুন্দর তার চোখের চাহনি, কতটা নিষ্পাপ তার মুখখানি, অথচ তার ভেতর এত ভয়াবহ শয়তানি। চিত্রা কি করবে বুঝতে পারে না। চিত্রা জাপটে জড়িয়ে ধরে ওনাকে, ফুপিয়ে বলে, ধন্যবাদ ম্যাম, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে আমি বোকামি করতাম। নমি চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা উপদেশ দেন, নিজেকে দুর্বল ভেবো না, মনে রেখো তুমি নারী। তোমাকে যেমন আটকায় মমতা তেমনি লুকায় বিভৎসতা। চিত্রা ওনার কথায় মুচকি হাসে ওনার মুখ পানে চেয়ে। চিত্রার বাবা মা পাশেই ছিলেন, ওনারাই তৃপ্তি দেখেছেন মন ভরে। চিত্রাকে ফ্রেশ করে বিদায় দেওয়া হয়। চিত্রাকে বিদায় দিয়ে নমি সিদ্দিকের কাছে এসে বলেন, ভাইজান, ভিডিও হইছে তো? সিদ্দিক মাথা নাড়িয়ে বলেন, হইছে। চিত্রা যে জামালকে খুন করেছে এটার গোপনে ভিডিও করা হয়েছে। চিত্রা যদি পোল্টি খায় তাহলে ওকে শেষ করে দেওয়ার জন্য এই ভিডিওই যথেষ্ট। আদনান এগিয়ে এসে জিজ্ঞেস করে, ভিডিও করার কি প্রয়োজন ছিল? নমি নিজের পরনের চাদরটা মাথায় টানতে টানতে মুচকি হেসে বলেন, এই স্বার্থের দুনিয়ায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। কলিজায় কোপ কিন্তু বিশ্বস্তরাই মারে। 10টার কাছাকাছি তৌসির খাওয়া শেষ করে রুমে আসে। রুমে পা রাখতেই চোখ পড়ে নাজার উপর। সে ওয়ার্ড্রোব থেকে কিছু একটা নিচ্ছে।
কিন্তু তাকে দেখেই কেমন আচমকা ঘাবড়ে যায়। তৌসির ওকে এমন আচমকা ঘাবড়াতে দেখে তীক্ষ্ণ চোখে নাজার দিকে তাকায়। ঘাবড়ালো কেন এ? তৌসিরকে দেখে তো নাজা কখনোই এমন করে না। তৌসিরের মনকে শুধিয়ে নেয় কুস্ত গারবার হে মহাজন, নয়তো তোমার বউ তোমারে দেখে এমন ঘাবড়াইতো না। নাজা আসলে এক বিশেষ কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তৌসিরকে সামনে দেখে খানিকটা ভড়কে যায়। চোখ তুলে এক ঝলক তাকায় তৌসিরের দিকে। তাকাতেই কিছু একটায় আটকে যায় চাহনি। আজই কিপ্টে লোকটাকে বড্ড মোহনীয় লাগছে। একদম রূপশেখরের মতো রূপ ধরে আছে। কালো পাঞ্জাবি আর কালো লুঙ্গিতে মহাভারী অদম্য সুদর্শন এক পুরুষ লাগছে। নাজা তৌসিরের দিকে তাকাতে তাকাতে নিজের হাতে থাকা জিনিসগুলো ওড়নার নিচে গুজে নিয়ে তৌসিরকে নিজের দিকে তাকাতে দেখে মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। কিন্তু তৌসিরের চোখ এড়ায় না কিছুই। তৌসির টের পায় নাজা খুলেছিল ওয়ার্ড্রোবের সেই দিকটা যেটা তার নিজের। সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় ওয়ার্ড্রোবে তো লুকিয়ে রেখেছিল কয়েকটা মেথামফেটামিন নামের ড্রাগসের প্যাকেট, যেগুলো এক ক্লায়েন্টের জন্য ভারত থেকে আনিয়েছে। 1 গ্রামের দামই 8 থেকে 10,000 টাকা। ভারী চড়া দামের মাল। তৌসিরের মুখের রং বদলে যায়। কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিলের মতো দৌড়ে গিয়ে নাজাকে জাপটে ধরে বলে, ও সিনাল গো, আমার এত টাকা তুই খয়রাত করতে নিছিলি? তৌসির ওকে ধরতেই নাজার হাত ফসকে মেথাফেটামিনের ছোট জিপলক প্যাকেটগুলো ফ্লোরে পড়ে যায়। নাজা নিজেকে ছাড়াতে চেয়ে চিৎকার করে বলে, আমাকে ছাড়ুন বলছি, আমি এগুলো ফ্লাশ করব। এটা শুনে আর এসব দেখে তৌসিরের মুখমণ্ডল লাল হয়ে যায়, কপাল কুঁচকে যায়, দাঁতে দাঁত চেপে ধরে। মাথার শিরা উপশিরাগুলোতে কেউ হয়তো নরম লোহা দিয়ে আঘাত করছে, এতটা রাগ হতে থাকে তৌসিরের। সে নাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে আক্রোশে ভারী ও চাপা গলায় বলে ওঠে, হারামজাদি খন্নাসনি, আইস তোরে আমি দয়ালের দরবার দেখাইয়া নিতাম। আইস তুই থাকবি, নাইলে আমি থাকমু।